নমস্কার বন্ধুরা, 10টা প্রাথমিক লক্ষণ যেটা বলে দেবে যে আপনি ভবিষ্যতে ধনী হতে পারবেন কিনা। নাম্বার 1, ইউ হ্যাভ ক্লিয়ার গোলস। আপনি ভাববেন এর বড় কথা কি, গোল সে তো সবারই থাকে। তাহলে বলুন আপনার কি গোল আছে। আমার গোল যেমন মনে করুন আমি একটা বড় বাড়ি কিনতে চাই, একটা গাড়ি কিনতে চাই, সুইজারল্যান্ডে ভ্রমণ করতে চাই। এইবার যদি আপনাকে আমি বলি যে যেগুলোর কথা আপনি বললেন এগুলো আসলে কোনোটাই গোল নয়, এগুলো হলো আপনার মনের ইচ্ছে, আপনার মনের স্বাদ। কিন্তু এই ইচ্ছেগুলোকে যদি আপনাকে গোলে পর্যবসিত করতে হয় তাহলে কিন্তু এইগুলোর সাথে আপনাকে 5টা প্যারামিটার্স অ্যাড করতে হবে। সেই প্যারামিটার্সগুলো কি কি? প্রথম যে প্যারামিটার সেটা হলো স্পেসিফিক, অর্থাৎ আপনার যে ইচ্ছেটা সেটা স্পেসিফিক হতে হবে। দ্বিতীয়, এটা মেজারেবল হতে হবে। 3 নম্বর অ্যাচিভেবল হতে হবে। 4 নম্বর রেলিভেন্ট হতে হবে এবং 5 নম্বর টাইম বাউন্ড হতে হবে। সুতরাং আপনার যে ইচ্ছেটা, এই ইচ্ছেটাকে এই 5টা প্যারামিটার্স অ্যাড করলে তবেই কিন্তু সেটা একটা গোলে পর্যবেসিত হবে এবং এই জন্য এটাকে আমরা বলি স্মার্ট গোল। একটা স্মার্ট গোলের এক্সাম্পল দিই। মনে করুন আপনি একটা গোল সিলেক্ট করলেন যে আজ থেকে 10 বছর পরে আমি একটা বাড়ি কিনবো, যেরকম বাড়ির বর্তমান দাম প্রায় 50 লাখ টাকা। তাহলে এটা হলো আপনার একটা গোল, কারণ এখানেতে দেখুন আপনার যে ইচ্ছেটা সেই ইচ্ছেটা একদম স্পেসিফিক, মেজারেবল, অ্যাটেনেবল, টাইম বাউন্ড আছে। সুতরাং আপনি বুঝতেই পাচ্ছেন যদি আপনি ধনী হতে চান তাহলে কিন্তু আপনাকে ফোকাসড হতে হবে এবং আপনাকে কতগুলো স্মার্ট গোল রাখতে হবে। এইবার আপনি যে গোলটা সিলেক্ট করলেন সেই গোলটা অ্যাচিভ করার জন্য আপনাকে কিন্তু শর্টকাট করলে চলবে না। তো এই নিয়ে আসছে আমার দ্বিতীয় পয়েন্ট, সেটা হলো ইউ ডোন্ট লুক ফর শর্টকাট। ওয়েলথ ক্রিয়েট করতে গেলে কিন্তু টাইম লাগবে। মনে করুন মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এটা সত্য যে যদি আপনি 15-20 বছর ধরে ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনি জীবনে ওয়েলদি হতে পারবেন। কিন্তু বাস্তবে কি দেখা যাচ্ছে, 150 কোটির ভারতেতে প্রায় 4 কোটির মতো মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও আছে। কিন্তু একটা রিস্কি অ্যাসেট মনে করুন ক্রিপ্টো, যদি আপনি ক্রিপ্টো দেখেন তাহলে দেখতে পাবেন যে ক্রিপ্টোতে 18 কোটি মানুষ ইনভেস্ট করে। আবার যদি আপনি অনলাইন গেম দেখেন তাহলে আপনি দেখতে পাবেন 10 কোটি মানুষ অনলাইন গেম খেলেন। তো সবাই শর্টকাটের পিছনে দৌড়াচ্ছে। আর একটা শর্টকাট রাস্তা আছে, সেটা হলো লটারি। আমার অফিসের বাইরেতে একটা লটারির দোকান আছে, আমি দেখি সেখানে সবসময় ভিড় লেগেই থাকে। আমি একটা ডেটা পড়ছিলাম যে লটারি টিকিট যে কেনা বেচা সেটা ভারতের যে ইকুইটি ইনভেস্টমেন্ট তার থেকে বেশি। সুতরাং বুঝতেই পাচ্ছেন। আর লটারিকে আপনি কি বলবেন যে কালেকটিভলি একটা লুজিং বিজনেস, কারণ লটারি তো মাত্র কয়েকজনই প্রাইজ পাবে, বাকি সবার যে টাকাটা সেই টাকাটা তো লস হবে, কারণ সেই টাকা থেকেই তো প্রাইজ হবে এবং সেই টাকা থেকে যারা লটারিটা অর্গানাইজ করছে তাদের খরচাখরচিও থাকবে। সুতরাং এটা তো বলাই যেতে পারে যে লটারি একটা কালেকটিভলি লুজিং বিজনেস। ম্যাক্সিমাম লোকের ক্ষেত্রে 0.001% লোক হয়তো এইখান থেকে লাভবান হবে, কিন্তু তবুও মানুষ লটারিই কিনবেন। আরেকটা কথা আপনার মনে হয়তো হতে পারে যে যারা লটারি কিনছেন তাদের মধ্যে হয়তো জ্ঞানের অভাব আছে বা তারা এটা জানেন না, এইরকম কিন্তু না। ভারতের একটা শিক্ষিত রাজ্য, মনে করুন কেরালাতে কিন্তু সব থেকে বেশি লটারি বিজনেস, অথচ কেরালার মানুষ তো সব থেকে বেশি এডুকেটেড। সুতরাং এটা বলা যাবে না যে মানুষ বোঝেন না বা জানেন না। আসলে ব্যাপারটা হচ্ছে যে আমার খুব কম সময়ের মধ্যে খুব অল্প এফোর্টেতে আমাকে ধনী হতে হবে, এইটা হচ্ছে এর পিছনে আসল কারণ। আমি একটা বই পড়ছিলাম, সেই বইটার নাম হলো মিলেনিয়ার নেক্সট ডোর। সেই বইটাতে আমি দেখলাম যে ম্যাক্সিমাম যারা মিলেনিয়ার তারা কিন্তু বর্ন মিলেনিয়ার না, তারা কিন্তু তাদের লাইফেতেই মিলেনিয়ার হয়েছেন। এবং যারা মিলেনিয়ার তাদের অ্যাভারেজ বয়স যদি দেখা যায় সেটা হলো 57 বছর। সুতরাং আপনি বুঝতেই পাচ্ছেন যে কয়েক দশক লেগে গেছে কিন্তু তাদের এই মিলেনিয়ার হতে। সুতরাং এটা শর্টকাটে হবার জিনিস না, এর জন্য আপনাকে কিন্তু লং টার্ম প্ল্যানিং করতে হবে। আর যখনই আপনি লং টার্ম প্ল্যানিং করবেন তখন কিন্তু একটা জিনিস আপনাকে মাথায় রাখতেই হবে, সেটা হলো আপনাকে কিন্তু ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন এড়িয়ে চলতে হবে। আর সেই নিয়ে আসছে আমার 3 নম্বর পয়েন্ট, সেটা হলো ইউ বিলিভ ইন ডিলেড গ্র্যাটিফিকেশন। এইবার এই ডিলেড গ্র্যাটিফিকেশন ব্যাপারটা কি? তো ডিলেড গ্র্যাটিফিকেশন হলো যে আমি বর্তমান সময়ের কিছু সুখ বা স্বাচ্ছন্দ্যকে ত্যাগ করলাম এই আশাতে যে ভবিষ্যতে এর থেকে আরও বেশি সুখ আর স্বাচ্ছন্দ্য পেতে পারবো। এই নিয়ে বিজ্ঞানীরা একটা গবেষণা করেছিলেন 1960 সালে। স্ট্যানফোর্ডের প্রফেসর ওয়াল্টার মাইকেল তিনি একটা পরীক্ষা করেছিলেন। তিনি অনেকগুলো বাচ্চাকে একটা রুমেতে রাখতেন, তারপর সেই বাচ্চাদের সামনেতে রাখতেন লোভনীয়
ম্যাশম্যালো। এবার ম্যাশম্যালো ব্যাপারটা কি বলে নি, ম্যাশম্যালো মানে হলো আমাদের দেশে টফি বা এই ধরনের একটা প্রোডাক্ট, যেটা কিনা বাচ্চাদের খুব পছন্দ এবং লোভনীয়। তো বাচ্চাদেরকে বলা হয়েছিল যে যদি তোমরা এই জিনিসটা আজকে না খাও বা না ছোও, তাহলে এর পরের দিনে তোমাদেরকে এর দ্বিগুণ দেওয়া হবে। এই বলে যারা পর্যবেক্ষক তারা কিছুক্ষণ সময়ের জন্য সেই রুম ছেড়ে বেরিয়ে যান। তারপর ফিরে এসে তারা দেখেন যে অধিকাংশ বাচ্চাই কিন্তু এই ম্যাশম্যালোটা খেয়ে ফেলেছে। আরও কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে যে আর যারা বাচ্চা বাকি ছিল তাদের মধ্যে অনেকে আবার ম্যাশম্যালোটা খেয়ে ফেলেছে। তো পুরো দিনের শেষে দেখা যাচ্ছে যে মাত্র হাতে গোনা 1-2 জন বাচ্চা আছে যারা কিনা ম্যাশম্যালোটা খায়নি, বাকি সবাই খেয়ে ফেলেছিল। তো এই যে আমাদের হিউম্যান বিহেভিয়ার, এই বিহেভিয়ারটা আমাদের চাইল্ড এজেতেও যেমন সত্য তেমন আমাদের অ্যাডাল্ট এজেতেও সত্য। আমরা কিন্তু সবসময় ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের শিকার, অর্থাৎ এখন যেটা হাতে পেয়েছি এখন সুখভোগ করে নাও, পরের কথা পরে দেখা যাবে। কিন্তু যদি আপনি এই ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনটাকে অ্যাভয়েড করতে পারেন একটা ভবিষ্যতের ডিলেড গ্র্যাটিফিকেশনের জন্য, যেটা কিনা আপনাকে আরও বড় স্বাচ্ছন্দ্য, বড় সুখ এবং বড় প্রাচুর্য দেবে, তাহলে কিন্তু আপনি ধনী হতে পারবেন। সুতরাং এইটা দেখতে হবে যে আপনার মধ্যে এই গুণটা আছে কিনা। 4 নম্বর যে পয়েন্টটা আসছে সেটা হলো ইউ টেক ক্যালকুলেটেড রিস্ক। এবারে রিস্কের নাম শুনলেই কিন্তু আমাদের মাথার চুল খাড়া হয়ে যায়। রিস্ক, আমরা সবসময় রিস্কটাকে এড়িয়ে চলতে ভালোবাসি, কিন্তু যদি আপনি বিশ্ববিখ্যাত ইনভেস্টর বেঞ্জামিন গ্রাহামের কথা শোনেন, তিনি বলছেন যে রিস্ক এমন একটা জিনিস যেটা অ্যাভয়েড করার জিনিস নয়। সেটা হলো যে রিস্কটাকে আমাদেরকে ম্যানেজ করতে হবে, কিন্তু অ্যাভয়েড করলে চলবে না। যদি আপনি ভাবেন যে আপনি রিস্কটাকে অ্যাভয়েড করে যাবেন, তাহলে কিন্তু লাইফেতে ফিনান্সিয়ালি আপনি কখনোই সাকসেসফুল হতে পারবেন না। আপনি একটা কথা ভাবুন না, যদি আপনি রিস্কটাকে পুরো অ্যাভয়েড করতেন তাহলে কোনো হসপিটালে কোনো সার্জারি হতো? আপনি জানেন যখনই কোনো সার্জারি বা অপারেশন করবেন তখনই কিন্তু আপনাকে একটা ফর্মে সাইন করা হয় যে এর মধ্যে একটু রিস্ক আছে, সেই রিস্কটার দায় কিন্তু আপনার। সুতরাং এটা তো সত্য যে কিছু কিছু রিস্ক সামান্যতম হলেও থেকে যাবে, আমাদের সেই রিস্কটাকে মিটিগেট করার চেষ্টা করতে হবে, ম্যানেজ করার চেষ্টা করতে হবে। কিন্তু যদি আমরা সম্পূর্ণ ভাবি যে এই রিস্কটাকে পুরো অ্যাভয়েড করব, একদম পুরো দরজা বন্ধ করে থাকবো, কোনো রিস্ক নেব না, তাহলে কি হবে? তাহলে আপনি জীবনে কিন্তু কোনো উন্নতি করতে পারবেন না। 5 নম্বর যে পয়েন্ট সেটা হলো যে ইউ নেভার গিভ আপ হোয়েন দেয়ার ইজ এ সেটব্যাক। অনেক ক্ষেত্রে কি দেখা যায় যে একটা ফিউচারের রোজি পিকচারের আশায় আমরা তো শুরু করে দিলাম, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে দিলাম, স্টক মার্কেটে ইনভেস্ট করে দিলাম, কিন্তু কি দেখা যায় যে সবসময় তো আর পিকচারটা রোজি হয় না, আপস অ্যান্ড ডাউনস লেগেই থাকে। আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলেন, তারপরে দেখা গেল মার্কেট 20% ক্র্যাশ, আপনার মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিওর লালের লাল, পুরো রক্তক্ষরণ। খবরের কাগজে তো এরকম সেন্সেশনাল ব্রেকিং নিউজও আসে যে আজকের দিনেতে সেন্সেক্সেতে পুরো রক্তক্ষরণ, এত লাখ কোটি টাকা পুরো শেয়ার মার্কেট থেকে গায়েব হয়ে গেছে। তো এইগুলো কিন্তু চলতেই থাকবে, কিন্তু আপনাকে গিভ আপ করলে চলবে না। আপনাকে আমি সেন্সেক্সের গ্রাফটা দেখাই, তো এই গ্রাফটা থেকে আপনি কি দেখতে পাচ্ছেন যে 1991 সালের সেন্সেক্স কোথায় ছিল আর 2023 সালে দাঁড়িয়ে সেন্সেক্স কোথায় গেছে, কত বেড়ে গেছে। কিন্তু এই যে লাইনটা, এই গ্রাফটা কি একদম স্ট্রেট লাইন আছে? স্ট্রেট লাইন নেই। দেখুন এটা আপস অ্যান্ড ডাউনস আছে, আপস অ্যান্ড ডাউনস আছে, কিন্তু আস্তে আস্তে সময়ের সাথে সাথে কিন্তু উপরের দিকেই উঠছে। কিন্তু উপরের দিকে উঠছে, এটা কিন্তু একদম সরল রেখাইতে উঠছে না, কখনো উঁচু নিচু উঁচু নিচু আপস অ্যান্ড ডাউনস করতে করতে উপরের দিকে উঠছে। তো এটাই ব্যাপার যে ফিনান্সিয়াল লাইফে কিন্তু এটাই হবে, আপনি ভবিষ্যতেতে গেন করতে পারবেন, কিন্তু সেই গেনের মাঝখানেতে আপনার কিন্তু আপস অ্যান্ড ডাউনস থাকবে, কখনো কখনো মিনিমাম লস হবে, কখনো বিরাট লাভ হবে। তো এই দুটো মিলিয়ে আপনার নেট যে গেনটা হবে সেটা কিন্তু ভবিষ্যতের জন্য আপনার একটা বড় সম্পদ ক্রিয়েট করতে সাহায্য করবে। এরপরে 6 নম্বর যে পয়েন্ট সেটা হলো যে ইউ আর নট অ্যাফ্রেড অফ মেকিং মিস্টেক। এবার এই মিস্টেকের কথা ভাবলেই আমাদের ছাত্র জীবনের কথা মনে পড়ে যায়। ছোটোবেলার থেকেই ভুল করার জন্য অনেক কানমোলা নির্ডাউন খেয়েছি, আর সেই কারণের জন্য এই ভুল করবার যে ভয়, এইটা কিন্তু আমাদের একদম মজ্জাগত। কোনোভাবেই আমরা ভুল করতে চাই না, কারণ ভুল মানেই আমরা ভাবি এটা বুঝি একটা ফেলিওর। আর এই কারণের জন্য এটাও দেখা যায় যে শুধুমাত্র মিস্টেক করবো না বলে আমরা কিছু শুরুই করি না, আমরা কোনো চেষ্টাই করি না, মানে একদম কপার দরজা বন্ধ করে বসে থাকি ভেতরেতে যে যাতে কোনো ভুল না হয়ে যায়। তো টিভিতে একটা সফট ড্রিঙ্কসের বিজ্ঞাপন খুব দিত, ডর কে আগে জিত হ্যাঁ। সুতরাং এই ডর তো থাকবেই, এই ভয়টা তো থাকবেই যে মিস্টেক হবে, ভুল হবে, কিন্তু সেখান থেকে শিক্ষা নিতে হবে এবং সেই শিক্ষা নিয়ে আরও এগিয়ে যেতে হবে। কিন্তু যদি আমরা কন্টিনিউয়াসলি এই ভয়েতে থাকি যে মিস্টেক হয়ে যাবে, সেই কারণের জন্য যদি আমরা ট্রাই না করি, তাহলে কিন্তু কিছু হবে না।
আমার কর্মের সূত্রে বিভিন্ন ধনী মানুষের সাথে আমাদের রেগুলার কথাবার্তা বলতে হয়। তাদেরকে আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, আচ্ছা আপনি আপনার যে বিজনেস, এই বিজনেসে কখনো টাকা লুজ করেননি? প্রতি ক্ষেত্রে এই উত্তর এসেছে অনেকবার করেছি। সুতরাং অনেকবার তারা লস করেছেন, কিন্তু লস করার পরে তো তারা আজকে কোটিপতি। তার কারণটা কি? লস করেছেন, তারপরে তারা এগিয়ে গেছেন, সেই লসটাকে তারা ভুলে গিয়ে আবার নতুন করে এগিয়েছেন, সেই কারণের জন্যই তারা আজকে লাভবান। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কি হয়, আমরা আমাদের একদম কমফোর্ট জোনেতে থাকি। আমরা যেটা বুঝি, যেটা জানি, যেটা সবার কাছ থেকে শিখে যাচ্ছি, শুধু সেইটুকুই আমরা করব। বাকি অন্য কিছু যেগুলো জানি না সেগুলো আমরা ট্রাই করব না, কারণ নতুন জিনিস ট্রাই করতে গেলে ভুল হবে, মিস্টেক হবে। কি দরকার বাবা, তার থেকে আমি যেটা জানি, যেটা বুঝি, সেখানেতেই আমি থাকি। তো এই যে অ্যাটিটিউড, এই অ্যাটিটিউডটা থাকলে কিন্তু হবে না। আমাদের এই অ্যাটিটিউডটা রাখতে হবে যে নতুন জিনিস যেগুলো, নতুন যে অপরচুনিটিগুলো নিয়ে আসছে না, সেগুলোকে আমাদের গ্র্যাব করতে হবে। যদি না জানি তাহলে আমাদের ওপেন থাকতে হবে, সেগুলো শিখে নিতে হবে, শিখে নিয়ে কিন্তু আমাদেরকে এগোতে হবে। 7 নম্বর যে পয়েন্ট, সেটা হচ্ছে যে ইউ ইনভেস্ট ইন ভ্যালুয়েবল থিংস। ভ্যালুয়েবল থিংস মিনস যেই জিনিসগুলো আপনার লাইফেতে আপনাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, আপনাকে অ্যাসেটেতে ইনভেস্ট করতে হবে। সেই অ্যাসেটগুলো কি? প্রথম যেটা, সেটা হচ্ছে ইনভেস্ট ইন ইউর সেলফ। আপনার নিজের উপর আপনাকে ইনভেস্ট করতে হবে। এমন কিছু স্কিল আপনাকে অ্যাকোয়ার করতে হবে যে স্কিলগুলো আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে যেতে সাহায্য করবে। সেটা হতে পারে আপনার ফাইন্যান্স ম্যানেজমেন্ট স্কিল, সেটা হতে পারে আপনার কমিউনিকেশন স্কিল, নেটওয়ার্কিং স্কিল, এইগুলো আছে। তার সাথে সাথে আপনি বিভিন্ন অ্যাসেটেতেও ইনভেস্ট করতে পারেন। যে অ্যাসেটগুলো মনে করুন যেমন স্টক হতে পারে, ইকুইটি হতে পারে, ল্যান্ড হতে পারে। তো এইগুলো হলো ভ্যালুয়েবল অ্যাসেট। এই অ্যাসেটগুলো ভবিষ্যতে অ্যাপ্রিসিয়েট করবে, এর ভ্যালু ভবিষ্যতে বাড়বে। আপনি কখনোই এরকম ডেপ্রিসিয়েটিং অ্যাসেটেতে ইনভেস্ট করবেন না যার ভ্যালু ভবিষ্যতে কমে যাবে। 8 নম্বর যে পয়েন্ট, সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো যে ইউ ফিনিশ হোয়াট ইউ স্টার্ট। অনেক ক্ষেত্রে কি দেখা যায় যে আমরা মোটিভেট হয়ে শুরু তো করে দিই, শুরু করে দেওয়ার পর আমাদের এনার্জি নষ্ট হয়ে যায়, আমাদের এনার্জি হারিয়ে যায়, আমাদের সেটব্যাক আসে। আমরা দেখতে পাই যে এখানে অনেক সামনে বিরাট বড় বাধা আছে, তো সেই কারণের জন্য মাঝপথে আমরা থেমে যাই। এইটা কিন্তু করলে হবে না, আমাদের কিন্তু ফিনিশ করতে হবে। সামনে যত বাধা আসুক আমাদের কিন্তু একদম সোজা খাড়া দাঁড়িয়ে থাকতে হবে। সেই সমস্যাগুলো আসবে, আবার সেই সমস্যাগুলো চলেও যাবে। তো আমাদের কিন্তু যেটা শুরু করে দিই সেটাকে শেষ করতে হবে। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও যেমন মনে করুন আপনি ঠিক করলেন যে 15 বছরের একটা টাইম ফ্রেম নিয়ে ইনভেস্ট করবেন। প্রথম 2 বছর ইনভেস্ট করলেন, বেশ ভালো রিটার্নও দিল, তারপরে তৃতীয় বছরে মার্কেট ক্র্যাশ, আপনার মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও ডাউন। এবার ভাবলেন যে মার্কেট থেকে আমি বেরিয়ে যাই, এদিকে ফিক্সড ডিপোজিটেতে ভালো রিটার্ন দিচ্ছে, ভালো ইন্টারেস্ট দিচ্ছে, দরকার নেই, এখান থেকে বেরিয়ে গিয়ে আমি ওখানেতে ইনভেস্ট করি, কি দরকার রিস্ক নেবার। তো এইরকম কিন্তু মাঝখানেতে গ্রিড আসবে, এরকম কিন্তু মাঝখানেতে এরকম হাতছানি আসবে যে আপনি আপনার রাস্তা থেকে সরে যাবেন। সেটা করলে হবে না, আপনি যেটা শুরু করেছেন সেটা কিন্তু আপনাকে শেষ করতে হবে। আর যাদের মধ্যে এই গুণটা থাকছে তাদের মধ্যে কিন্তু ভবিষ্যতে ধনী হওয়ার যে পোটেনশিয়াল মেটেরিয়াল বা বিহেভিয়ার সেটা কিন্তু থাকছে। 9 নম্বর যেটা, সেটা হলো ইউ আর ওপেন অ্যান্ড রেডি টু চেঞ্জ। এবার ওপেন মানে কি? ওপেন মানে হলো যে আপনি সমস্ত কিছু যেগুলো শুনছেন সেইগুলোকে আপনি খুব খোলা মনেতে বিচার করবেন। আপনার মধ্যে একটা গ্রোথ মাইন্ডসেট থাকবে, কোনো ফিক্সড মাইন্ডসেট থাকবে না। অর্থাৎ আমি যেটা জানি, আমি যেটা বুঝি সেটাই শেষ কথা। অন্যজনে অন্য কিছু বললো বা অন্য কিছু নতুন কিছু আমার কাছে নিয়ে এলো, আমি টোটালি ডিসকার্ড করে দিলাম। মিউচুয়াল ফান্ড খুব রিস্কি, স্টক মার্কেট খুব রিস্কি, এইসব জায়গাতে ইনভেস্টমেন্ট আমি করবো না। আমার জন্য ভালো যেটা, আমি যেটা জানি, যেটা শুনে এসেছি বাপ ঠাকুরদার কাছ থেকে, পাড়া প্রতিবেশীর কাছ থেকে, আমি শুধু সেখানেই ইনভেস্ট করব। এইরকম ব্যাপারটা কিন্তু হলে হবে না। আপনাকে কিন্তু খোলা মনে সব কিছু বিচার করতে হবে। আপনাকে জানতে হবে যে যারা এটা ইনভেস্ট করছে বা যারা এখানে ইনভেস্ট করেছে তারা কেন এটা ভালো বলছে, এর মধ্যে ভালো কি আছে, এর মধ্যে খারাপ কি আছে, ভালোর পরিমাণটা বেশি আছে কতটা, বা আমি যেটা জানি সেটা কি সত্যিই ঠিক। তো সেই জিনিসগুলো কিন্তু খোলা মনে বিচার করতে হবে এবং আপনাকে রেডি টু চেঞ্জ হতে হবে। অর্থাৎ যদি আপনার মনে হয় যে না আমি যেটা জানতাম সেটা ভুল ছিল, এখন যেটা শুনছি এটাই ঠিক বা এটাই আমার জন্য বেস্ট হতে পারে, তাহলে দরকার হলে আপনাকে নিজেকে চেঞ্জ করতে হবে। কোনো ইগো রাখলে হবে না যে আমি যেটা জানি এখন এটা নতুন কিছু এসে গেল, এটা আমি আমার আগের জানাটা ভুল প্রমাণিত হলো, এরকম কোনো ব্যাপার না। সেই কারণের জন্যই আমাকে কিন্তু ওপেন মাইন্ডেড হয়ে চেঞ্জ যেটা সেটাকে কিন্তু এমব্রেস করতে হবে আমার ভবিষ্যতের সাফল্যের জন্য। আর 10 নম্বর যে পয়েন্টটা, সেটা হলো ইউ হ্যাভ এ মেন্টর অ্যান্ড স্পেন্ড টাইম উইথ লাইক মাইন্ডেড পিপল। একটা কথা আছে ইংরেজিতে যে ইউ উইল বি দ্য অ্যাভারেজ অফ দ্য 3 পারসন ইউ স্পেন্ড ইউর টাইম মোস্ট। অর্থাৎ যে সমস্ত মানুষের সাথে আপনি বেশি সময় কাটাচ্ছেন আপনার চিন্তাধারা কিন্তু তাদের চিন্তাধারার দ্বারা প্রভাবিত হবে। এখানে সময় কাটানো মানে যে ফিজিক্যালি টাইম স্পেন্ড করা বোঝায় সেটা কিন্তু নয়। এখানে সময় কাটানো মানে ভার্চুয়ালি যে সময়টা আমরা স্পেন্ড করছি, অর্থাৎ আমাদের যে স্ক্রিন টাইম, আমরা মোবাইলে বা টিভিতে কাদের প্রোগ্রাম দেখছি বা কাদের সঙ্গে বেশি সময় কাটাচ্ছি। আপনি খবরের চ্যানেল বেশি দেখছেন, নিউজ চ্যানেল বেশি
দেখছেন, নাকি গান বা সঙ্গীতের চ্যানেল দেখছেন, নাকি ফাইন্যান্সের চ্যানেল দেখছেন, সেটা কিন্তু দেখতে হবে। যদি আপনি ধনী হতে চান তাহলে আপনাকে দেখতে হবে যে যারা অলরেডি আপনার থেকে 10 গুণ বেশি ইনকাম করেছে তাদের সাথে আপনাকে সময় কাটাতে হবে। মনে করলাম যে আপনি চাইছেন যে ইনভেস্ট করে ওয়েলথ ক্রিয়েট করতে, তাহলে যারা অলরেডি ইনভেস্ট করে ওয়েলথ ক্রিয়েট করেছে তারা কিভাবে করছে তাদের সম্বন্ধে শুনুন, জানুন, তাদের অ্যাডভাইস নিন। তাহলে কিন্তু আপনার যে চিন্তাধারা, সেই চিন্তাধারার একটা নতুন খাত তৈরি হবে। তাহলে দেখবেন যে আপনার থট প্রসেসটা কিন্তু ওইভাবেই মোল্ড হয়ে যাচ্ছে। এইবার যদি আপনি ইনভেস্ট করে ওয়েলথ ক্রিয়েট করতে চান তাহলে কিন্তু বর্তমানে ইন্ডিয়ার যে মার্কেট, এই মার্কেট কিন্তু আপনার জন্য প্রচুর সুযোগ এনে দিতে পারে। আপনার সম্পদ আগামী 10 বছরে কয়েক গুণ বাড়িয়ে নিতে পারেন। সেটা কিভাবে সম্ভব সেটা যদি জানতে চান তাহলে আপনি আমার বাঁ দিকের ভিডিওটাতে ক্লিক করুন।